স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিশালী, সাথে আছে আমি শামীম জাহিদ। রোজা এবং ঈদকে কেন্দ্র করে গত এক মাসে বাড়তি 1 লাখ কোটি টাকার লেনদেন ঈদ কেন্দ্রিক পণ্যের উৎপাদন এবং আমদানি বাড়ায় এর কারণ বলে বলছেন এফবিসিসিআই। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার গেল ঈদের চেয়ে 20% বেশি লেনদেন হয়েছে বলে বলছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করব ঈদ কেন্দ্রিক অর্থনীতি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এফবিসিসির সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সিঁড়ি প্রকল্পের গবেষণা প্রধান ডক্টর জুলফিকার আলী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দিন দিনই বাড়ছে দেশের অর্থনীতির আকার। 6.5% জিডিপি প্রবৃদ্ধির কারণে দেশের অর্থনীতি এখন 15 লাখ কোটি টাকা। প্রতি মাসে লেনদেন হয় গড়ে 1.25 লাখ কোটি টাকা। তবে এবার রোজা থেকে ঈদ পর্যন্ত এক মাসে অতিরিক্ত লেনদেন হয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জাকাত ও ফিতরা খাতে। এরপরই আছে পোশাক ও উপহার সামগ্রী কেনাকাটায়। ইফতার সেহরি খাতেও লেনদেন হয়েছে 5,000 কোটি টাকার মতো। এর বাইরে ভ্রমণ ও বিনোদন খাতে লেনদেন হয়েছে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। আমাদের প্রায় 1,25,000 কোটি টাকা পার মান্থ আমাদের হচ্ছে ট্রানজ্যাকশন। সেই ক্ষেত্রে কোনো মাসে ওঠানামা করে, বাট রমজান মাস আসলে এটা সোজা স্ট্রেট ডাবল হয়ে যায়। এটা হচ্ছে আমাদের আমরা যে পরিসংখ্যান করেছি বা করেছি, সেখানে আমরা দেখলাম যে আপনি তেল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দেখবেন এটার একটা সরাসরি ডাবল চাহিদাটা ডাবল হয়ে যাচ্ছে। এবার রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসা ভালো হয়েছে বলছেন বিশ্লেষকরা। পলিটিক্যাল ডিস্টারবেন্স নাই, লোকের মনে শান্তি আছে, কাজে সেইটা আরেকটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অন্যান্য বছর একটু ডিপ্রেস থাকে, এবার হয়তো সেটা আর একটু বেশি হয়েছে। তো সব মিলিয়ে এবারের ব্যয়টা অন্যান্য ব্যয়ের চাইতে আমি মনে করি অন্তত পক্ষে 15% থেকে 20% মতো বেশি হয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ হওয়ায় উৎসব কেন্দ্রিক অর্থনীতির ব্যাপ্তি দিন দিন বাড়ছে বলে জানান তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব হেলাল উদ্দিন আহমেদ, জনাব ডক্টর জুলফিকার আলী, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ডেফিনেটলি ভালো। ঈদ সপ্তাহ না এটা। আসলে আমরা ঈদের পর প্রথমেই আজকে শো করতে যাচ্ছি। ঈদ মোবারক আপনাদেরকে অবশ্যই একসাথে। আমরা আলোচনা করছিলাম ঈদের অর্থনীতি। জনাব হেলাল উদ্দিন, আপনাকে জানতে চাচ্ছি যে কত বড় এই ঈদের অর্থনীতি। আমাদের প্রতিবেদন দেখানো হয়েছে, যেখানে এফবিসিসিআই সূত্র ধরে বলা হচ্ছে যে এটা প্রায় 1 লক্ষ কোটি টাকার বেচাকেনা হয়েছে এই ঈদ উপলক্ষে। আসলে ঈদের অর্থের সাইজটা কত বড় এবং এই যে আমরা যেটা পরিমাপ করছি সেটা আসলে কতটা সঠিক এই ক্যালকুলেশন বা পরিমাপটা? প্রথমত হচ্ছে যে আমাদের যে অর্থনীতির যে সাইজ সেটা হচ্ছে প্রায় 14 লক্ষ কোটি টাকার টোটাল জিডিপি সাইজ। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এভাবে ধরে নেন, তো প্রতি মাসে গড়ে আপনার আমাদের যদি গড় হিসাব করেন তাহলে 1,25,000 কোটি টাকার রাইট। হ্যাঁ। এবং রমজান মাসে যে জিনিসটা আমরা দেখেছি এবং আমরা যে জিনিসটা এক ধরনের গবেষণা তো আমাদের এখানে খুব বেশি আমরা করতে পারি না, বাট আমরা যেভাবে একটা হিসাব করে আমরা দেখেছি সেটা হচ্ছে স্ট্রেট ডাবল হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে কিন্তু এটা আপনার খুব আতঙ্কিত হবেন এই ধরনের ফিগার শুনে। যেমন জাকাত এবং ফিতরা, বিশেষ করে জাকাতটা আমরা যে কি পরিমাণ দিই, হ্যাঁ, এটা কেউ কল্পনা করা যায় না। এটা হচ্ছে যে আমি আমার ওয়াইফ হচ্ছে গৃহিণী, উনি কিন্তু ইনকাম ট্যাক্স দেয় না, বাট জাকাতের টাকাটা কিন্তু উনি দিচ্ছেন এবং আমাকেও বলছেন না কত টাকা জাকাত দিচ্ছে, এবং আমি জানি এটা মোটা অঙ্কের জাকাতে উনি হয়তো বা দিচ্ছে। এই যে টাকাগুলো নতুন বাজারে আসে এবং ইফতারি সেহরিকে কেন্দ্র করে নতুনভাবে যে আমাদের ভোগ্যপণ্যের যে চাহিদাটা বেড়ে যায়, এবং এইবার আপনি নতুন করে দেখবেন যে এবার ইফতারি চাইতেও বেশি হয়েছে আপনার শুরু হয়েছে নতুন করে আপনার ওই যেটা আমরা কি বলি শেষটাতে যেটা আমরা খাই, সেহরি। হ্যাঁ, সেহরিতে দেখবেন যে প্রচুর ঢাকা শহরে এবার একটা জিনিস ভালো ছিল কি জানেন, এবার আইন শৃঙ্খলাটা অত্যন্ত ভালো ছিল। বিশেষ করে ঢাকা শহরের কথাই বলছি আমি, সারা দেশে অবস্থায় ভালো ছিল মোটামুটি, ঢাকা শহরে আপনি দেখবেন ওইভাবে ছিনতাই, ওইভাবে বড় ধরনের কোন রকম ডাকাতি, এবং এটা আসলে বেশি স্পেন্ডিং আরো এক ধরনের, রাইট, মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ ছিল, মানুষ স্পেন্ডিং করতে পারে, স্বস্তির মধ্য দিয়ে কিন্তু মানুষটি উদযাপন করতে। ধন্যবাদ জনাব হেলাল উদ্দিন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব জুলফিকার আলী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বাংলাদেশের চিত্র আসলে পাল্টে গেছে। সেদিনই আমরা খুব সাম্প্রতিক সময় স্বল্প মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছি। এর অর্থ হচ্ছে আসলে আমাদের মানুষের ক্রয় ক্ষমতা, ব্যয় করবার ক্ষমতা বেড়েছে আসলে। এর ফলে এখন যে অর্থনীতিটা আসলে যে খরচ হচ্ছে বাড়ছে, আমরা বলছি ঈদের অর্থনীতিতে, এটা দেশের সামগ্রিক অর্থনীতিরই একটি চিত্র আসলে, যার ফলে মানুষ ব্যয় করতে পারছে। এই ব্যয় করবার যে ক্ষমতাটা এবং যে পথে যেভাবে ব্যয় হচ্ছে, সেটাকে আপনি আসলে কীভাবে দেখছেন? ধন্যবাদ।
না, যথার্থই বলেছেন। একটা হচ্ছে মানে শ্রদ্ধেয় হেলাল ভাই উল্লেখ করেছেন যে রোজা এবং ঈদে জাস্ট ডাবল হয়ে যায় এখানে লেনদেনের পরিমাণ। আমাদের ব্যবসায়ীরা সবসময় বলে। কাজেই একটা হচ্ছে যে ঈদ, রোজা এবং ঈদ, যেহেতু বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে রোজা এবং ঈদ এইটা একটা ধর্মীয় এবং সামাজিক একটা বড় ধরনের উৎসব অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইকোনমিক অ্যাক্টিভিটিও অনেক ক্ষেত্রেই বেড়ে যায়, এইটার ট্রানজেকশন বেড়ে যায়, এবং এইটা একটা 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 অর্থনৈতিক কর্মকাণ্ডে এক ধরনের একটা গতিশীলতা বাড়িয়ে দেয় আর কি। Right. এটা একটা ইতিবাচক দিক নিঃসন্দেহে আর কি। আচ্ছা, সেটার পাশাপাশি যে জিনিসটা আপনি উল্লেখ করলেন সেটা ঠিক আছে, কিন্তু যদি মানুষের হাতে, বিশেষ করে ভোক্তাদের হাতে যদি ক্রয় ক্ষমতা যথেষ্ট পরিমাণে না থাকে, তাহলে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো সেইভাবে এগোবে না আর কি। যদি Right. থাকে, ভোক্তাদের হাতে ক্রয় ক্ষমতা আছে, ইনকাম বাড়ছে, তাহলেই কেবলমাত্র এই অ্যাক্টিভিটিগুলো থাকবে এবং এই লেনদেনটা জমজমাটভাবে চলতে থাকবে, যেটি আমরা এবার ঈদ এবং রোজা থেকে শুরু করে ঈদের পূর্বাপর পর্যন্ত আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। কাজে এটা নিঃসন্দেহে একটা অর্থনৈতিক কর্মসূচি ইতিবাচক দিক, এবং এটাও রিফ্লেক্ট করে যে আমরা যে নিম্ন মধ্যম আয়ের দেশে উপনীত হলাম, আমাদের মাথাপিছু গড় আয় যে বেড়ে গেল, সেটার একটা রিফ্লেকশন কিন্তু এই ঈদ এবং রোজা এবং ঈদ মিলে যে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে 15 থেকে 20% অতিরিক্ত ব্যয় বেড়েছে এবং ডাবল হয়ে গিয়েছে, সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই হুইচ মিনস যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ছে, আয় বাড়ছে, এবং সেটার প্রতিফলন এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি আর কি। কিন্তু আসলে এই বিষয়টাকে আমার মনে হয় যে এটা হতে এট দ্য ফেস ভ্যালু আমরা দেখতে পাই আর কি। কিন্তু এর ভিতরে বিষয়টা একটু দেখার ব্যাপার আছে যে আসলে এটা ডাবল হলো কিনা, বা এটা আসলে অর্থনীতিতে কতটুকু অবদান রাখলো, বা এটা সামগ্রিকভাবে আমরা যদি বলি যে দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে নিম্ন আয়ের, তারপরে দরিদ্র, অতি দরিদ্র জনগণ, তারা এখান থেকে কতটুকু উপকৃত হচ্ছে এবং অর্থনীতি আলটিমেটলি কতটুকু। আমি ছোট্ট একটা বিষয় বলি, যেমন ধরুন যে লেনদেনের বিবেচনায় বা ব্যয়ের বিবেচনায় ডাবল হয়ে গেছে আর কি, কিন্তু উৎপাদন কি ডাবল হলো? তো একটা শার্ট হয়তো নর্মাল সময় যে শার্টটা হচ্ছে 1000 টাকায় বিক্রি হচ্ছে, এই শার্টটা যদি এখন ঈদের মার্কেটে 1500 টাকায় বিক্রি হয়, তাহলে 1.5 গুণ কিন্তু হলো। শার্ট কিন্তু একটাই প্রডিউসড হয়েছে আর কি। কাজেই এই যে ঈদ পূজার সময় জিনিসপত্রের দামের একটা স্বাভাবিকভাবে একটা ঊর্ধ্বগতি দেখা যায় এবং দাম বেড়ে যায়, সেক্ষেত্রে এই ব্যয়ের একটা অংশ কিন্তু শুধুমাত্র এই সময়ে যে মূল্যস্ফীতিটা হয় আর কি, সেটার কারণে কিন্তু বেড়ে যায় আর কি। অ্যাকচুয়াল উৎপাদনের ক্ষেত্রে এটার নিঃসন্দেহে এটার একটা প্রভাব আছে কিছু কিছু সেক্টরে, কিন্তু হয়তো ইকোনমি ওয়াইড ইম্প্যাক্টটা একটা অনুসন্ধানে দেবে। জনাব হেলালুদ্দিন, আমি এই বিষয়টি আপনাকে জানতে চাচ্ছিলাম যে বিক্রি হচ্ছে অনেক, কিন্তু সত্যিকার অর্থে পণ্যের মূল্য সংযোজন কতটুকু হচ্ছে, কতটা জিনিস এই সময় বিক্রি হচ্ছে যেটা দেশে উৎপাদিত হচ্ছে, নাকি অনেকটাই আসছে বাইরে থেকে আসছে? আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে ফ্যাশন হাউসগুলোকে, যারা পোশাক ফ্যাশন হাউসগুলোকে, তাদের সমিতি থেকে বলা হয়েছিল যে তারা ইচ্ছে করলে তাদের যে সাইজ যেটা আছে তারা আরও 3 গুণ বিক্রি করতে পারে, কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের বাইরে সাধারণত ফ্যাশন হাউসগুলোর যে পোশাক সেগুলো বিক্রি হয়, অন্য বাংলাদেশ অন্যান্য এলাকায় মূলত ইম্পোর্টেড পোশাক আসলে বিক্রি হয়ে থাকে। সো আমি এই ভ্যালুয়েশন বা মূল্য সংযোজন কতটা হচ্ছে এবারে ঈদ অর্থনীতিতে, বা আমরা কি করতে পারি এটা নিয়ে? এটা একটা বড় দিক আসলে। স্বামী আপনি যে কথাগুলো বললেন এবং জুলফিকার ভাই যে কথাগুলো বললেন, আমি মানে ওনার দৃষ্টিকোণ থেকে ওনার দৃষ্টিকোণ ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে অর্থনীতিতে যে নতুন টাকাটা যে আরেকটা মানে প্রায় 1,25,000 কোটি টাকা যে নতুনভাবে এসে, এইটা একটা বড় দিক কিন্তু একটা দেশের অর্থনীতির জন্য। এবং এটা আমি মনে করি যে পৃথিবীর কোনো দেশ নাই বাংলাদেশের মতো এত মানে আনন্দের সাথে, উচ্ছ্বাস সাথে সবাই মিলে ঈদকে উদযাপন করা। আপনি দেখেন ট্রেনের দিকে তাকান, আপনি লঞ্চের দিকে তাকান, বাসের দিকে তাকান, মানুষের তিল ধারণের ঠাঁই নাই এমন একটা অবস্থা। মানুষ যাচ্ছে তো যাচ্ছেই, পুরো ঢাকা শহর খালি। যে ঢাকা শহরে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে 5 কিলোমিটার রাস্তা যেতে, সেই ঢাকা শহরে এখন 3 মিনিটে 5 কিলোমিটার পথ মানে পার হচ্ছে আমরা। এইটা কিন্তু পৃথিবীর অন্য দেশে পাবেন না, এবং এইটা অর্থনীতির ডেফিনেটলি একটি ভালো দিক আছে এটা। আমরা একটা কথা বলি না, অর্থনীতির একটা কথা আছে কিন্তু, যে 10 টাকা যখন 10 জায়গা ঘুরে তখন তার মূল্য হয় 100 টাকা। অর্থাৎ যখন যত টাকা বেশি আপনার লেনদেন করবেন, সার্কুলেশন হবেন, তত বেশি অর্থনীতিতে এটা সুফলটা পাওয়া যাবে। এখন প্রশ্ন যে আপনি যে কথাটা বললেন যে আমরা আমদানিকৃত পণ্য নিয়ে আসি, আপনি দেখবেন 21শে ফেব্রুয়ারিতে
অথবা পয়লা বৈশাখে অথবা পয়লা ফাল্গুনে আমরা কিন্তু সব দেশীয় পোশাক পরি। আমরা কিন্তু বাইরের পোশাক নিচ্ছি না। ঈদকে কেন্দ্র করে আমাদের এইবারে যে পরিসংখ্যান, তাতে আমরা দেখলাম ঈদকে কেন্দ্র করে আমাদের এইবারের মানে পোশাক খাতে আমাদের পরিসংখ্যানটা ছিল 32,000 কোটি টাকার টোটাল বাজারের সাইজটা। তার মধ্যে প্রায় 20 থেকে 22,000 কোটি টাকার কাপড়ে কিন্তু আমরা বাইরে থেকে আনছি, এবার ইন্ডিয়া থেকে আনছি, চায়না থেকে আনছি, অন্যান্য দেশ থেকে আনছি। এখন এই বিশাল বাজারটা আমরা কেন নষ্ট করছি? এই 22,000 কোটি টাকা যদি দেশীয় পণ্য আমরা বিক্রি করতে পারতাম, তাহলে যে জুলফিকার ভাই যে কথাটি বললেন, তাহলে আমার অর্থনীতি কিন্তু অনেক মানে আশার সঞ্চয় হতো, অনেকটা অনেকটা সংযোজন হতো। এখন প্রশ্ন হচ্ছে, এটার জন্য আমাকে মানে মানসিকভাবে তৈরি হইতে হবে এবং সরকারকে প্রণোদনা দিতে হবে। প্রণোদনাটা কিভাবে আমি একটু বলি, একটু সময় দিচ্ছি, আপনারা সময় নিচ্ছি। আপনি এই যে যারা আজকে ফ্যাশন হাউসগুলো তৈরি করেছেন, তারা তো খুব পশ এলাকায় ফ্যাশন হাউসগুলো তৈরি করেছেন এবং তাদের দাম কিন্তু খুব কম না। আপনি একটি ভারতীয় পণ্যের সঙ্গে অথবা একটা চায়নার পণ্যের সঙ্গে যখন এই ফ্যাশন হাউসের পণ্যের দাম দেখবেন যে অনেক ক্ষেত্রে মানে ওনাদের পণ্যের দাম অনেক বেশি। এখন এটা কেন হচ্ছে? ওনারা 1 পিস 2 পিস 5 পিস করে তৈরি করছেন, ওনাদের সব মিলে শোরুম হচ্ছে 3টি অথবা 4টি। আমরা কিন্তু মাছ পিপুলের যে কাপড়, এই যে কোটি মানুষের যে কাপড়, 16 কোটি মানুষের যে বাজার, এটা কিন্তু ধরতে পারছে। এবং এটা ধরার জন্য আমি যে কথাটা বলছিলাম, মানে ব্যাংকে কিন্তু সেই এগিয়ে আসতে হবে, যাতে করে তাদের পুঁজির ইয়েটা মানে কষ্টটা না হয়। ধন্যবাদ জনাব হেলালুদ্দিন। আমাদের সময় হচ্ছে একটা বিরতি যাবার, একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি ঈদ কেন্দ্রিক অর্থনীতি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এফবিসির সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন এবং সিঁড়ি প্রকল্পের গবেষণা প্রধান ডক্টর জুলফিকার আলী। ডক্টর আলী এবং জনাব হেলালুদ্দিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর আলী, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে আমরা এই অনেকগুলো খরচ করছি ঈদের সময়ে, এবং এই অর্থনীতির যে কর্মকাণ্ড, সেটা আমাদের শহর থেকে গ্রাম অঞ্চলও এর চাকাকে ঘোরাচ্ছে এই অর্থনীতিতে। এর ফলে কি আপনি এই যে পরিমাণ আমরা খরচ করছি, এর মধ্যে এর জন্য কি আপনি কোনোভাবে মূল্যস্ফীতির কোনো সংখ্যা দেখছেন বা কোনো নেতিবাচক প্রভাব দেখেন? ধন্যবাদ। একটা হচ্ছে, আমি আগেই উল্লেখ করছিলাম যে রোজা এবং ঈদ উপলক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড, বাজার ব্যবস্থা এবং লেনদেনের যে একটা ঊর্ধ্বগতি আমরা দেখি, 15 থেকে 20% বেড়ে যাওয়া অথবা অন্য অ্যাভারেজ মাসের চাইতে দ্বিগুণ হয়ে যাওয়া, সেই জায়গায় যে কথাটা আমি বললাম, সেখানে অলরেডি তার মধ্যে কিন্তু ইনফ্লেশনের একটা কম্পোনেন্ট থাকে। আচ্ছা, পুরোটাই কিন্তু যে উৎপাদনের দ্বিগুণ হয়ে যাওয়া সেটি নয়, সেটি হচ্ছে রোজা ঈদের সময়ে আমরা দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি দেখি, কারণ ডিমান্ডটা তখন বেড়ে যায়। মানুষ কিন্তু রোজা ঈদ উপলক্ষে আগে থেকে অ্যাডভান্স প্ল্যানিং করে। ঈদ উপলক্ষে যারা চাকরিজীবী তারা বোনাস পায়, ইভেন ইনফর্মাল সেক্টরে সেখানেও কিন্তু এক ধরনের ঈদ বকশিসের একটা রেওয়াজ থাকে, যে কারণে সেখানে একটা ইনফ্লেশনের কম্পোনেন্ট সেখানে থাকে। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে সেইটা আসলে অন্য মাসগুলোতে অন্য জায়গায় কতটুকু ট্রান্সমিট হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণভাবে আমরা যেটা দেখে থাকি বা বলে থাকি, বলা হয়ে থাকে জনসাধারণের মধ্যেও যেটা বিশ্বাসের হচ্ছে, দাম একবার বেড়ে গেলে সাধারণত কমে না। সেটা হয়তো 100% সেভাবে বিষয়টা না ঘটলেও কিছুটা ঘটে, যেটা দামের ঊর্ধ্বগতি ঘটলে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সেটা একদম আগের অবস্থায় ফিরে যায় না। ইকোনমিক্সে একটা র্যাচেট ইফেক্ট বলে একটা থিওরি আছে, যে এক্সপেন্ডিচার বাড়িয়ে ফেলে সরাসরি আয় কমে গেলেও এক্সপেন্ডিচার সেই লেভেলে কমিয়ে আনা যায় না আর কি। এটা সরাসরি র্যাচেট ইফেক্ট না, বাট অনেক ক্ষেত্রে যেটা হয়, দাম বেড়ে গেলে হয়তো কিছুটা কোনো কমতে পারে, বাট আগের অবস্থা যায়, কাজে ইনফ্লেশনের একটা ইম্প্যাক্ট সেখানে পড়তে পারে আর কি। আমি একটা বিষয় আগে উল্লেখ করা হয়নি, সেটি হচ্ছে যে আরেকটা ইতিবাচক দিক, সেটা রোজা এবং বিশেষ করে ঈদ উপলক্ষে সেখানে হচ্ছে একটা রিডিস্ট্রিবিউশনের একটা বিষয় আমরা দেখি, সেটা জাকাত কেন্দ্রিক হোক, ফিতরা কেন্দ্রিক হোক, অথবা এই ইকোনমিক অ্যাক্টিভিটির ফলে দেখা যায় যে ইনকামটা দরিদ্র শ্রেণী, অতি দরিদ্র শ্রেণী কিছুটা রিডিস্ট্রিবিউটেড হয়, যে তারা এই সুযোগটা সেখান থেকে পায়, সেই বিষয়টা সেখানে থাকে। বাট আরেকটা বিষয় আমি যেটা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ইকোনমির কথা বলছি, এই যে ব্যয় বেড়ে যাওয়া, উৎপাদন বেড়ে যাওয়া, বাজার এক্সপান্ডেড হওয়া, সেই বিষয়ের মধ্যে দুটো বিষয় উল্লেখ করছি। একটা হচ্ছে যে প্রাইস পেইড বাই দ্য কনজিউমার অ্যান্ড প্রাইস রিসিভড বাই দি ভেরি ফার্স্ট প্রডিউসার। এখানে কিন্তু হিউজ একটা গ্যাপ সাধারণভাবে আমরা দেখি। এই ঈদ মার্কেটে কিন্তু আপনি দেখবেন যে সেখানে অনেক বেশি। তার মানে হচ্ছে যে যারা এই যে মাঝে যারা অপারেট করছেন,
আপনি যদি ঢাকা শহরে শপিং মল দেখেন, হাউসগুলো সেটাও দেখেন, তো আসলে অর্থনীতির জন্য কিছু মানুষ তো কাজ করছে, তাদের তো কর্মসংস্থান না হচ্ছে। সেটা হচ্ছে, কিন্তু এই যে বড় একটা ইকোনমিক অ্যাক্টিভিটি, ব্যয় বা এখান থেকে মুনাফা আয়, এই জিনিসটা রিডিস্ট্রিবিউশন কিন্তু সেরকম ভাবে হচ্ছে না। এখানে কিন্তু একটা অংশের কাছে সেই জিনিসটা Absolutely. পুঞ্জীভূত হচ্ছে বা যাচ্ছে, যেটা হয়তো ইকোনমি ওয়াইড সকল শ্রেণীর মধ্যে সমভাবে বন্টিত হচ্ছে না আর কি। আমাকে যদি পরে আমি পরে আপনার কাছে আসবো। জনাব হেলালুদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে জাকাত এবং ফিতরার এর যে একটা বিরাট একটা অ্যামাউন্ট আমরা আসলে ডিস্ট্রিবিউট করছি। আমরা প্রায় দেখি জাকাতকে বিতরণকে কেন্দ্র করে অনেক দুর্ঘটনা ঘটে, প্রায় প্রতি বছরই হয় এরকম। তো এই জাতীয় জিনিসগুলোকে আমরা কি কেন্দ্রীয়ভাবে ভালোভাবে কিছু করতে পারি কিনা, বা ভালো কোনো উদ্যোগ শামীম নেওয়া ভাই যেতে খুব পারে কিনা? সুন্দর একটা প্রশ্ন সেটা করেছেন আসলে আপনি। করতে পারি এবারও কিনা আমরা দেখলাম ময়মনসিংহে প্রায় 32 জন জি, পদপিষ্ট হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। এটা খুব দুঃখজনক। আমাদের অর্থনীতি কিন্তু সেই জায়গা এখন আর নাই। একটা সময় ছিল আমরা এই বাসি পান্তা খেতাম, একটা সময় ছিল আমাদের কাপড়ের অভাব ছিল, আমাদের খাদ্যের অভাব ছিল। আজকে কিন্তু সেই অবস্থাটা নেই। এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। কিন্তু আজকে দেশে গিয়েছে, আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে গিয়েছি, হ্যাঁ, এবং শুধু নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে যাচ্ছি না, আমাদের কিন্তু আগে থেকে আমরা যখন গরিব ছিলাম তখনও কিন্তু আমাদের লাইফ স্ট্যান্ডার্ডটা অনেক হাই ছিল পার্শ্ববর্তী দেশের চাইতো। এটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখন তো আমরা মোটামুটি বলি যে আমরা নিম্ন মধ্য, এখন তো আমাদের লাইফস্টাইল আরো বেড়েছে। এটা কিন্তু বাস্তবতা। সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্টটা হচ্ছে, যারা এখন থেকে আমরা জাকাত দিব, যারা আমরা ফিতরা দিব, আমরা যাতে এই লুঙ্গি শাড়ি এগুলো না দিই। হ্যাঁ, আমার একেবারে মানে কেন বলছি, বিষয় হচ্ছে যে আমি নগদ টাকা দিলে কিন্তু তার অনেক বেশি উপকার হয়। কারণ হচ্ছে ওর যখন অসুস্থ হবে তখন সে টাকা খুঁজে পাবে না। ডিস্ট্রিবিউশনটা আসলে কিভাবে হওয়া উচিত? এবং বলা হচ্ছে যে আমাদের প্রতিবেশীকে আমরা দেব। রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমার সেই ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি যে আমি ব্যাংকে জমা দেবো, রাষ্ট্র সেভাবে সবাইকে বিতরণ করবে, সেটা এটা হয়তো এটা হয়তো এমন হতে পারে স্থানীয় সরকার ভিত্তিক হতে পারে কিনা, হতে পারে, অথবা ইউনিয়ন ভিত্তিক, যেটা এটা করতে না পারা যায় হওয়া কিনা। পর্যন্ত আমি যে কাজটা করতে পারি এজ একজন, আমি মানে জাকাত পেফুল মানুষ হিসাবে আমি নগদ টাকা যদি কাউকে দিই, তাহলে সে প্রয়োজনে শাড়ি কিনতে পারে, প্রয়োজনে লুঙ্গি কিনতে পারে, প্রয়োজনে ওষুধ কিনতে পারে, প্রয়োজনে বাচ্চা চিকিৎসা করতে পারে, প্রয়োজনে বাচ্চা স্কুলে বেতন দিতে পারে। অতএব নগদ টাকাটা দেওয়ার আমার মনে হয় যে এখন আমাদের সময় এসছে, আমরা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সেই কাঠামোটা গড়ে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু গরিব আত্মীয়স্বজনের অভাব নাই। কিন্তু আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে, আমরা যারা জাকাত দিচ্ছি, আমি জাস্ট পিছনে তাকালে দেখবো আমার পিছনে সবাই কিন্তু আমার কিন্তু অনেক গরিব। অতএব তাদেরকে যদি আমি হেল্প করতে পারি, এই আমার পরিবারের দায়িত্ব যদি আমি নিই, হ্যাঁ, তাইলে কিন্তু আমার মনে হয় যে আমরা মানে গরিব, যেটা হতদরিদ্র বলি, সেই হতদরিদ্র থাকবে না। সেটা ধন্যবাদ। জনাব জুলফিকার আলী, আপনার কাছে বলছিলাম যে আপনি বলছিলেন যে এই অর্থগুলো একেবারে নিম্ন আয়ের মানুষের কাছে সঠিকভাবে যাচ্ছে কিনা, আমরা যদি জাকাত বিতরণের পদ্ধতি কি কোনো রকম পরিবর্তন আনা যায় কিনা, এটা ডেফিনেটলি ইসলামিক যারা স্কলার তারা বসে করবেন, সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা মানে আমরা একদম সঠিক জায়গায় দিতে পারা যায় সম্ভব কিনা। ধন্যবাদ। হয়তো সময়ের শেষের দিকে আমি দুটো পয়েন্ট উল্লেখ করতে চাই। আমি হেলাল ভাই যে পয়েন্টটা বললেন অন জাকাত, আমি পুরোপুরি তার সাথে একমত। এখন পর্যন্ত জাকাত যেটা বোধহয় আপনাদের কাছে হিসাব আছে যে একটা বড় অ্যামাউন্টের জাকাত লেনদেন হয়েছে এবারে, 60,000 কোটি 60,000 কোটি টাকা জাকাত লেনদেন হয়েছে আর কি, হিউজ অ্যামাউন্ট। এটি একটা মানে ধর্মীয় বিশ্বাস এবং আচারের গাইডলাইনকে মেনেই এই আচার হিসেবে এটি চলে এসছে। কাজে এইটি হয়তো যেটা বললেন ইসলামিক স্কলার এবং রাষ্ট্র এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে আর কি। কিন্তু এখন পর্যন্ত যেভাবে জাকাতটা ইন্ডিভিজুয়াল লেভেলে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এটা কিন্তু খুবই ইনফর্মাল, আনঅর্গানাইজড, আনকোঅর্ডিনেটেড এবং এই জায়গাটা একটা কোঅর্ডিনেশন দরকার আছে। আদারওয়াইজ এই হিউজ অ্যামাউন্ট অফ জাকাত ফান্ড এটা কিন্তু ইফেক্টিভলি ইউজ হচ্ছে না। আমি আপনাকে একটু বলি, শুধু আপনি যে একটু আগে যে কথাটা বললেন যে রোজা আসলে কিন্তু চাহিদা বেড়ে যায়, দামটাও বেড়ে যায়। এখন কিন্তু পণ্যের মানটাও আপনি ওইভাবে পাবেন না এবং দামটাও কিন্তু অতিরিক্ত দিতে হচ্ছে। এইটাই কিন্তু যদি আপনি ঈদের পরে কেনেন, তার কাছে ক্যাশ টাকা থাকতো, তাহলে সে পণ্যটা ভালো পেত, দামটাও কম পেত। ওখানে কিন্তু একটা সাশ্রয়ের বিষয়। আর ওই জাকাত ফান্ডের একটা কিন্তু একটা ডিপেন্ডেন্সি কালচার ঠিক ঈদের আগে জাকাত কেন্দ্রিক। কিছু লোকজন থাকে তারা জাকাতের অপেক্ষায় থাকে যায়, কিছু লোকজন আছে জাকাত দিচ্ছে অথচ ধর্মীয় মানে রীতি মেনে, আবার কিছু হচ্ছে দেখানোর জন্য আর কি। কাজে এটা একটা কোঅর্ডিনেশনের একটা ব্যাপার আছে। আমার রাষ্ট্র একটা ভূমিকা নিতে পারে এই জায়গাটায়, জাস্ট 30 সেকেন্ড একটা দায়িত্ব নিতে পারে এবং সেক্ষেত্রে ওই জাকাত ফান্ডটা ওইরকমভাবে ডিস্ট্রিবিউশন না করে যদি পভার্টি রিডাকশন, এক্সট্রিম পভার্টি রিডাকশনের জন্য কোন একটা কর্মসূচি নিয়ে করা যায়, তাহলে কিন্তু এটা লং টাইম ইফেক্ট হবে। লাস্ট একটা পয়েন্ট হচ্ছে, আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে 10% ডিসকাউন্ট এটসেট্রা ঈদের সময় চলে। আমার মনে হয় যদি সিএসআর এর আন্ডারে 10% অন সেল এন্ড সামথিং লাইক দ্যাট, একইভাবে দারিদ্র্য বিমোচন, অতি দারিদ্র্য বিমোচনের জন্য ঈদ রোজা উপলক্ষে সেটা মানে আলাদা করে নিয়ে সেইভাবে একটা
ফান্ড গঠন করে এই অ্যাক্টিভিটিগুলোকে ত্বরান্বিত করা যায়। জনাব হেলালুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মধ্যে খতরগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।